বিয়ের প্রথম দিন রাতে আমার শাশুড়ি আমাকে বলেন, বৌমা আজ রাত তোমাকে আমার ছোট ছেলের সাথে থাকতে হবে, এটা আমাদের নিয়ম। শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমার স্বামীও পাশে দাঁড়িয়েছিল। ওর দিকে যখন আমি তাকাই তখন আমার স্বামী মাথা নিচু করে নেয়। আমি ভীষণ ভয় পেয়ে যাই, কারণ যে আমার স্বামী সে চুপ করে আছে। এবার তো আমাকে শাশুড়ির কথা মানতেই হবে। বিয়ের আগে আমার বান্ধবী আমাকে বলেছিল, এই বাড়িতে বিয়েতে তুই রাজি হোস না, কারণ যেহেতু শাশুড়ি হবে মহিলাটি অনেক খারাপ। ওর নিজের মন গড়া কিছু নিয়ম মেনে বানিয়ে তোকে পালন করার কথা বলবে। স্বার্থ ছাড়া এই মহিলা এক পাও এগোয় না। কিন্তু আমি আমার বান্ধবীর কথা শুনিনি, কারণ আকাশকে আমি ভীষণ ভালোবাসতাম আর ও আমাকে অনেক ভালোবাসে। তাই আমি এটাই ভেবেছিলাম, যার সাথে সংসার করব সেই মানুষটা তো আমাকে ভালোবাসে। তাহলে যে যাই বলুক না কেন, তাতে আমার কি আসে যায়। আজ এই বাড়িতে বউ হয়ে এসে বুঝতে পারছি আমি কতটা ভুল করেছি। কারণ বিয়ের আগে যাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, সে আজ নিজের মায়ের কথাতে কোনো সায় দেয়নি, চুপ করে আছে। আমি বুঝতে পারছি না এটা আবার কেমন নিয়ম, স্বামী ছাড়া দেওরের সাথে বাসরঘর করতে হবে। আমি আমার স্বামীর সাথে আর একটাও কথাও বলতে পারিনি, কারণ আমার শাশুড়ি বলেছিলেন বাসর রাত খোলা আগে পর্যন্ত স্বামীর সাথে কোনো কথা বলতে পারবো না। আমি এটা পেরেশান হয়ে যাচ্ছিলাম যে আমার স্বামী এইসব নিয়ম কেন মানছে। পৃথিবীতে অনেক বিয়ে দেখেছি, কিন্তু এই বাড়ির মতো বিয়ে আমি আগে কখনো দেখিনি। কি হচ্ছে এগুলো আমার সাথে ভাবতেই আমার কেমন যেন ঘা শিউরে ওঠে। এই ব্যাপারে আমি আমার বাবা মা কাউকে কিছু বলতে পারবো না, কারণ আমার বাবা মা আকাশের সাথে আমাকে বিয়ে দিতে চাননি। আমি জোর করে ওদেরকে রাজি করিয়েছিলাম। আমার বাবা অন্য একটা জায়গায় আমার বিয়ে ঠিক করেছিলেন। সেখানে ছেলে সরকারি হসপিটালের ডাক্তার ছিল। আর এই জায়গায় আকাশ কোনো কাজই করে না। ছোট ভাই কাজ করে, ও আকাশকে কিছু টাকা দেয় চলাফেরা করার জন্য। সেজন্য আমার বাবা মা মোটেও রাজি ছিলেন না আকাশের সাথে আমার বিয়ে দিতে। বাসর ঘরে যখন আমার শাশুড়ি আমাকে নিয়ে বসান, একটু পরে আমার দেওর ঘরে এসে ঢুকে স্বামীর সমস্ত দায়িত্ব পালন করার চেষ্টা করে। আমি পালঙ্কে বসে থাকা অবস্থায় আমার দেওর এসে আমার ঘুমটা তুলে আর বলে, বৌদি কি সুন্দর তুমি। দাদার আগে যদি আমি তোমাকে দেখতাম তাহলে দাদাকে বিয়ে করতে দিতাম না তোমাকে। আমি তোমাকে বিয়ে করতাম, কারণ আমি একজন ডাক্তার। আমার কাছে অনেক রুগী আসে, কিন্তু তোমার মতো ভালো আমার কাউকে লাগেনি আজ পর্যন্ত। তাই আজকের রাতটা তোমার আর আমার। চিন্তা করো না, কাল থেকে দাদা তোমার পাশেই থাকবে। এটা আমাদের পরিবারের নিয়ম। নিয়ম ভঙ্গ করলে আমার মা ভীষণ রেগে যাবেন, কারণ এই বাড়িটা মায়ের কথাতেই চলে। মা যা বলেন সব কিছু মেনে নিতে হবে। আজ এই জায়গায় হয়তো দাদা তোমাকে বোঝাতো, কিন্তু আমাদের ভাগ্য দেখো, বাসর রাতে আমি তোমার পাশে বসে আছি। আমি অনেক সহ্য করার চেষ্টা করছিলাম। আমার দেওরের আমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু আমি কোনোভাবে ওকে আমার কাছে আসতে দিচ্ছিলাম না। আমি বারবার ওকে মানা করছিলাম, দেখো আমি তোমার বড় ভাইয়ের স্ত্রী, আর বড় ভাইয়ের স্ত্রীরা বড় বোনের মতো হয়। আমার সাথে এমনটা করো না, কারণ আমি তোমার ভাইয়ের আমানত হয়ে ওর কাছে যেতে চাই। আর যদি তুমি আমার সাথে এমনটা করো তাহলে তোমার ভাইও অনেক কষ্ট পাবে। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু আমার দেওর আমার কোনো কথাই শুনেনি। রাক্ষসের মতো ও নিজের চাহিদা পূরণ করে নিল, কিন্তু আমার বেঈমান স্বামী নিজের ভাইয়ের খবল থেকে আমাকে রক্ষা করতে পারেনি। কেমন ভালোবাসা এটা। মনে হচ্ছিল আজ জীবনের সব থেকে বড় ডিসিশনটা আমি ভুল নিয়ে ফেলেছি। এমন একজন মানুষকে ভালোবেসেছি যে কিনা নিজের স্ত্রীকে আগলে রাখতে পারলো না। অন্যের শিকার হয়ে বাসর ঘরে বসে আছি। সেদিন পুরো রাতটা আমার দেওয়ার আমার পাশেই শুয়েছিল। তখন আমার আর কিছু বলার ছিল না, কারণ যা হবার তা হয়ে গেছে। আমি একটা নষ্টা মেয়ে হয়ে গেলাম। বিয়ে হয়েছে ভালোবাসার মানুষের সাথে, আর বাসর হয়েছে তার ছোট ভাইয়ের সাথে। এই কথা যদি আমাদের লোকেরা জানতে পারে তাহলে মনে হয় আমাকে পাথর মেরে 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 ফেলবে। সব কিছু সহ্য করছিলাম বিয়ের দিন থেকে। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি, বাইরে এসে দেখি আমার স্বামী গ্যাস্ট রুমে বসে আছে মাথা নিচু করে। যখন ওর কাছে গেলাম তখন দেখলাম ওর চোখ দিয়ে জল পড়ছিল। কারণটা জিজ্ঞেস করলে চুপ করে আমার পাশ থেকে চলে যায়। আমি ওর পিছন পিছন যখন ঘরে যেতে লাগলাম তখন পিছন থেকে শাশুড়ি আমাকে ডাক দিলেন আর বললেন, বৌমা এদিকে এসো। ও তোমার স্বামী, সব সময় ওকে পাবে। এই বাড়িতে এসে পড়েছো যখন, সংসারের সব কাজকর্ম সব কিছু বুঝে নাও। যাও চা করে নিয়ে এসো। বিয়ের পরের দিন শাশুড়ির ব্যবহার দেখে আমি আমার বান্ধবীর কথা মনে করলাম, কারণ আমার বান্ধবী সত্যি বলেছিল এই পরিবারে আমি কখনো সুখে থাকতে পারবো না। আমি চা করে এনে আমার দেওর ও শাশুড়িকে দিয়ে এক কাপ চা হাতে নিয়ে স্বামীর ঘরে যাই। গিয়ে দেখি আমার স্বামী পালঙ্কে বসে আছে। চাটা টেবিলে রেখে একটাই প্রশ্ন করেছিলাম, ভালোবেসে তুমি আমাকে বিয়ে করেছিলে, আর যদি আগলে রাখতেই পারতে না তাহলে বিয়ে করেছিলে কেন? তখন আমার স্বামী
এতদিন থেকে যা যা হয়েছে সব কিছু আমার ভাগ্যে লেখা ছিল। কাল যা হয়েছে সেটাও আমাদের দুজনের ভাগ্যে লেখা ছিল। এই কথাটা মন থেকে মুছে ফেলো, তাহলে শান্তি পাবে। আমি বললাম, আকাশ, তুমি আমাকে বলো, তুমি চাইলে নিজের মাকে কিছু বলতে পারতে, কেন কিছু বলোনি? আর এইভাবে আমাকে নিজের ছোট ভাইয়ের কাছে কি করে পাঠিয়ে দিলে? তখন আমার আকাশ আমাকে এমন একটা কথা বলে যা শুনে আমার শরীরের লোম খড়া হয়ে যায়। আকাশ বলে, শুনো তাহলে, কিসের জন্য তোমাকে আমার ভাইয়ের কাছে পাঠালাম? তোমাকে পাওয়ার জন্য। এটা কি বলছো আকাশ? আমাকে পাওয়ার জন্য মানে? বিয়ে হওয়ার পর তোমার ভাইয়ের গড়ে আমাকে দেওয়া হলো, বিয়ের আগে তো দেওয়া হয়নি। তুমি যখন আমাকে পেয়ে গেছো তখন আমাকে ওই রুমে দেওয়া হয়েছে। এটা কেমন কথা বলছো? তখন আকাশ বলে, প্রীতি, আমি একটাও মিথ্যা কথা বলছি না, সব সত্যি কথা বলছি। তুমি জানো আমার ছোট ভাই একটা ডাক্তার, আর এটাও খুব ভালো করে জানো তোমার বাবা যার সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিলেন সেই ছেলেটাও ডাক্তার। একদিন আমি আমার ছোট ভাইয়ের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, ও কারোর সাথে ফোনে কথা বলছিল। আমি কোনো ভালো কাজ পাচ্ছি না, তাই সংসার আমার ছোট ভাই চালায়। ছোটবেলায় আমার মা মারা যান, বাবা আরেকটা বিয়ে করেছিলেন। বিয়ের 4 বছর পর আমার বাবাও মারা যান। বিয়ের 2 বছর পর আমার ছোট ভাইয়ের জন্ম হয়। ওর মামার বাড়ি ছিল অনেক টাকা পয়সাওয়ালা, তাই ওরা আমার ছোট ভাইকে নিয়ে অনেক ভালোভাবে পড়ালেখা করিয়ে ডাক্তার বানান। বেকার শুধু আমিই রইলাম, কারণ এই পৃথিবীতে বাবা মা দুজনই আমাকে ছেড়ে চলে গেছেন। সৎমা নিজের মায়ের মতো কখনো ভালোবাসেননি, তবুও সবকিছু সহ্য করে আমি এই বাড়িতে আছি, কারণ যাওয়ার মতো আমার কোনো জায়গা নেই। তোমার সাথে আলাপ হবার পর বুঝতে পারছিলাম যে তুমি একমাত্র আমার সব দুঃখ কষ্ট বুঝতে পারবে, কারণ সামর্থ্যটুকু তোমার আছে। সেজন্য কোনোভাবে আমি তোমাকে হারাতে চাইনি। আমার ছোট ভাই যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটার সাথে কথা বলছিল। ওই ছেলেটা যখন জানতে পারলো যে তুমি ওকে বিয়ে করবে না, আমাকে বিয়ে করবে, তখন ও আমার ছোট ভাইয়ের সাথে হাত মিলিয়ে নেয় আর বলে ওই মেয়েটাকে যেভাবেই হোক মেরে ফেলতে হবে। যখন আমি এই কথাটা শুনি আমার মাথায় মনে হচ্ছিল কেউ পাথর দিয়ে আঘাত করেছে। তখন সঙ্গে সঙ্গে আমি ঘরে ঢুকে যাই আর আমার ভাইকে জিজ্ঞেস করি, ভাই, এসব কি শুনছি আমি? প্রীতিকে মেরে ফেলবি মানে? তুই খুব ভালো করে জানিস আমি ওকে ভালোবাসি আর বিয়েও করতে চাই, তাহলে তুই এমনটা কেন করছিস? আমি কিছু সময়ের জন্য ভুলেই গিয়েছিলাম যে ও আমার সৎ ভাই। ভাই বলে শুধু কথা বলে, কিন্তু বড় ভাইয়ের কোনো সম্মান ও আমাকে দেয় না। তখন মাও সেখানে এসে যান, আর আমার ছোট ভাই মায়ের সামনে বলে, তুমি প্রীতিকে বিয়ে করতে পারবে, তবে একটা শর্ত আছে। প্রীতিকে বিয়ে করে ঘরে তুমি আনবে, কিন্তু বাসর রাত ওর সাথে আমি কাটাবো। তা না হলে আমি জানি না ওই ছেলেটা প্রীতিকে কি করবে, কোনোভাবে প্রীতিকে মেরেই ফেলবে। তখন মাও বলেন, এটা এমন কোনো ব্যাপার, এক রাতেরই ব্যাপার। যদি এমনটা করে একটা মেয়ের জীবন বেঁচে যায় তাহলে ভালোই তো। আজ এই জায়গায় যদি আমার মা হতেন তাহলে আমার ছোট ভাইয়ের গালে ঠাস ঠাস করে কয়টা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতেন, বড় ভাইয়ের সাথে এটা কেমন আচরণ। কিন্তু সৎমা বলে উনিও নিজের ছেলেকে সাপোর্ট করছেন। তোমাকে পাওয়ার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি আমার ছোট ভাইয়ের শর্তটা মেনে নেই। তারপর মা তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। আমি শুধু এটাই ভাবছিলাম যে এই ঘরে আমি থাকা অবস্থায় কিভাবে আমার ছোট ভাই তোমার সাথে বাসর রাত কাটাবে। এটা আমি সহ্য করব কিভাবে? ওর কাছে টাকা আছে, তাই ও যা চায় তাই করতে পারবে। আজ যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি বিয়ে করে তোমাকে এই বাড়িতে নিয়ে আসতাম না, অন্য বাড়ি করে সেখানেই তোমাকে বিয়ে করে নিয়ে যেতাম। আমার স্বামীর মুখে এমন কথা শুনে আমার মাথা থেকে পা পর্যন্ত পাথর হয়ে যায়, কারণ রক্তের সম্পর্ক থাকা অবস্থায় আমার দেওয়ার নিজের বড় ভাইয়ের সাথে এটা কি করে করলো? যদি কোনো প্রমাণ থাকতো তাহলে বলতাম পুলিশের কাছে চলো। আজ পুলিশের কাছে গেলেও আমারই সম্মান যাবে। তাই যা হয়েছে সবকিছু মুখ বুজে সহ্য করে আমি আমার বাড়িতে ফোন করে সবকিছু বললাম। বাবা সমস্ত সত্যি জানার পর আমাকে বললেন, তুই জামাইকে নিয়ে এখানে চলে আয়, কারণ এই পৃথিবীতে তুই ছাড়া আমাদের দ্বিতীয় কোনো সন্তান নেই। আমাদের যা ধন সম্পত্তি আছে সবকিছু তোরই। আমি আলাদা একটা ঘর বানিয়ে তোদেরকে সেখানেই থাকতে দেব। বাবার কথা শুনে মনে একটু শান্তি পেলাম, কারণ সন্তান হাজার অপরাধ করলেও জন্মদাতা মা বাবা কখনো সন্তানকে অবহেলা করে রাস্তায় ফেলে দেয় না। আমি আমার শাশুড়িকে বলে এই বাড়ি থেকে আলবিদা করে চলে গেলাম। আমার শাশুড়ি অনেক খুশি হয়েছিলেন তখন, কারণ বাবার সমস্ত ধন সম্পত্তি ওনার ছেলে একাই পাবে। শ্বশুরের সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, কারণ যেই বাড়িতে আমার স্বামীর আমার সম্মান নেই সেই বাড়িতে থেকে মৃত মানুষের মতো বেঁচে থাকতে হবে। তাই প্রথম থেকেই রাস্তা খুঁজে নেওয়া অনেক ভালো। আমার সাথে যা হয়েছে সেটা সারা জীবন মনে থাকবে। এই পৃথিবীতে কাউকে এর বিচার আমি দেব না। এদের বিচার একদিন নিশ্চয়ই হবে মরে যাওয়ার পর।
এখানে এসে আমরা অনেক সুখে শান্তিতে সংসার করছি। আমার বাবা আকাশকে একটা কাপড়ের দোকানও খুলে দিলেন। এখন আমাদের আর কোনো অভাব নেই। সবাই দোয়া করবেন আমাদের জীবন যেন এভাবেই চলে যায়, কারণ নজর যেন আমাদের উপর না পড়ে।